বহুমাত্রিক বাংলাদেশ প্রতিপাদ্যে পর্দা উঠল অমর একুশে বইমেলার নতুন বইয়ের ঘ্রাণে মুখরিত বাংলা একাডেমি। জুলাই গণভোটের ফল সংশোধন, ভোট কমেছে 11 লাখ, করণিক ভুল তো হতেই পারে বলেন ইসি সচিব আক্তার আহমেদ। রূপগঞ্জে চাঁদা না পেয়ে প্রবাসী নির্মাণাধীন ভবনের মালামাল লুট, সাবেক ছাত্রদল নেতার ভাই সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ। আফগানিস্তান জুড়ে ভয়াবহ বোমা হামলা, ধৈর্যের সীমা শেষ বলছে পাকিস্তান। এবং ডিওয়াই পাটিল টি-20তে শুরু থেকেই চাপের মুখে ভারতের পেসার, 1 ওভারে 36 রান দিলেন উমরান মালিক। বেলা 11টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। বহুমাত্রিক বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে শুরু হয়েছে অমর একুশে বইমেলা 2026। বৃহস্পতিবার দুপুরে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী 15 মার্চ পর্যন্ত চলবে এই বই উৎসব। প্রথম দিনে পাঠক, লেখক, প্রকাশকদের উপস্থিতিতে প্রাঙ্গণে দেখা গেছে উৎসবের আমেজ, যদিও রমজানের কারণে ভিড় ছিল তুলনামূলক কম। বিস্তারিত সিফাত আল ফাহিমের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন শাহরিয়া রাকিব। বহুমাত্রিক বাংলাদেশ এই প্রতিপাদ্যকে ধারণ করে শুরু হলো বাঙালির প্রাণের আয়োজন অমর একুশে বইমেলা 2026-এর আনুষ্ঠানিক যাত্রা। বৃহস্পতিবার দুপুরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বইমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী 15 মার্চ পর্যন্ত চলবে বাঙালির এই সাহিত্য উৎসব। প্রতি বছরের মতো এবারও বইমেলাকে ঘিরে পাঠক, লেখক ও প্রকাশকদের মধ্যে দেখা গেছে উৎসবের আমেজ। নতুন বইয়ের ঘ্রাণে মুখর স্টলগুলোতে নানা বয়সী পাঠকদের ভিড় লক্ষ্য করা যায়। কেউ খুঁজছেন প্রিয় লেখকের নতুন উপন্যাস, কেউ বা ইতিহাস, গবেষণা কিংবা সমকালীন বিষয়ভিত্তিক গ্রন্থ। প্রকাশকরাও এনেছেন নতুনত্ব, বৈচিত্র্য ও নান্দনিকতায় ভরা প্রকাশনা। জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। একসাথে রমজান, একটা রহমতের মাস, আমাদের মুসলমানদের ধর্মীয় উৎসবই বলা চলে, এর সাথে বইমেলা, তো মিক্সড অনুভূতি হচ্ছে আলহামদুলিল্লাহ। আর এবারের বইমেলা আমার জন্য একটু বেশি স্পেশাল, কারণ হচ্ছে আমার প্রথম বই শিল্পতরু প্রকাশনীর থেকে প্রকাশিত হয়েছে, তো সেই জন্য আমি খুবই উদ্গ্রীব এবং উৎসাহী এবারে বইমেলা নিয়ে। এখনো আমাদের ওই রকম রেসপন্স পাচ্ছি না, তবে আমরা আশাবাদী যে আর কি সামনে হয়তো পাঠকরা, কালকে শুক্রবার দেখা যাবে পাঠকরা হয়তো আসবে ইনশাল্লাহ। আর এবারে যেহেতু রমজানে হচ্ছে, কেমন রেসপন্স আসলে এর আগে কখনো হয়নি রমজানে, তো আমরাও বলতে পারছি না কীরকম এক্সপেক্ট করা যায়, তো দেখা যাক, ইনশাল্লাহ আমরা আশাবাদী। মেলার প্রথম দিন হওয়ার পাশাপাশি পবিত্র মাহে রমজান ও পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির প্রভাব সব মিলিয়ে পাঠকদের উপস্থিতি কিছুটা কম বলে মনে করছেন অনেকেই। অবশ্যই এবছরের যে বইমেলাটা হওয়ার কথা ছিল আর অনেক আগে, সো আমরা অনেক এক্সাইটেড ছিলাম। সো দেন রাজনৈতিক বিভিন্ন মারপ্যাচের কারণেই সো বইমেলাটা এবার পিছিয়ে দেওয়া হয়েছে রমজানের ভিতর। সো সব মিলিয়ে এতদিনের একটা দীর্ঘ প্রতীক্ষা, অ্যান্ড আজকে প্রথম দিন। সো অনেক স্টলগুলো এখনও সাজানো হচ্ছে না, এখনও গুছানো হয় নাই। সো আশা করি আরও 2-1 দিনের ভিতরে আরও জমজমাটপূর্ণ। বাট আমি প্রথম দিন বইমেলাকে অনেক অনেক মিস করতেছিলাম এই বছরের বইমেলাটা, সো আমি প্রথম দিনেই চলে এসেছি। এটি হচ্ছে আমার প্রথম বই, এজন্য আমি খুবই এক্সাইটেড। এখন জানি না কপালে কি আছে, দেখি কি হয়, আল্লাহ ভরসা। আজকেই তো বইমেলা আসরটি শুরু হলো, জি। কেমন লাগছে, কেমন দেখলেন? হ্যাঁ, খুব ভালো লাগছে। রমজান, তারপরও মানুষ ভালো, অনেক মানুষ আছে এখানে দেখা যাচ্ছে, তো দেখা যাক কি হয়। তবে সংশ্লিষ্টরা বলছেন দিন যত গড়াবে ততই বাড়বে পাঠকদের আনাগোনা এবং জমে উঠবে অমর একুশে বইমেলার প্রাণ চাঞ্চল্য। বইমেলায় কেন আসি আমরা? সাধারণত বই তো সারা বছরই কেনা হয়, নীলক্ষেত থেকে আজি সুপার মার্কেটে পাওয়া যায়, পাঠক সমাবেশে পাওয়া যায়, সব জায়গাতেই পাওয়া যায়। তো বইমেলায় আসি সাধারণত একই ধরনের যারা মানুষ, মানে যারা পড়তে পছন্দ করে, তাদের সবার জন্য একটা উদযাপন, এই জন্য আসলে বইমেলায় আসা হয়। তো প্রতি বছরই এটার জন্য একটা প্রত্যাশা থাকে যে বইমেলা আসবে, একই ধরনের সব মানুষরা মেলায় ঘোরাঘুরি করবে, একটা উদযাপনের একটা বিষয় থাকে। তো এবার তো বইমেলাটা একটু লেট হয়ে গেছে, নির্বাচন বা আদার্স আরও যে ব্যাপারগুলো নিয়ে আর কি, তো
আশা করি ভালোই হবে, এখনও তো মাত্র শুরু হইলো, আসলে এখনই কিছু বলা যাচ্ছে না। কালকে তো শুক্রবার একটা ছুটির দিন, আশা করি কালকে হয়তো বেশি মানুষ আসবে বা হচ্ছে লেখক যারা আসবে কালকে। আমি এমনিতে আসছি, আমার অন্য কাজ ছিল, তো আসলাম, দেখে ঘুরে যাচ্ছি। বহুমাত্রিক বাংলাদেশের চেতনায় এবারের বইমেলা আবারও হয়ে উঠেছে মুক্ত চিন্তা, জ্ঞান ও সৃজনশীলতার এক উন্মুক্ত প্রাঙ্গণ। সময়ের সঙ্গে সঙ্গে পাঠকদের পদচারণায় এই মেলা আরও প্রাণচাঞ্চল্যে ভরে উঠবে এমনটাই প্রত্যাশাই সবার। নিউজ ডেস্ক, জাগো নিউজ। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের ফল প্রকাশের 12 দিন পর গ্যাজেট সংশোধন করেছে নির্বাচন কমিশন। এতে প্রায় 11 লাখ ভোট কমে যাওয়ার কারণও ব্যাখ্যা করেছে সংস্থাটি। বৃহস্পতিবার ইসি সচিব আক্তার আহমেদ বিষয়টির ব্যাখ্যা দেন। আগে প্রকাশিত ফল সংশোধন কেন করতে হলো এবং ভোটের সংখ্যা প্রায় 11 লাখ কেন কমে গেল এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তখন করণিক ভুল ছিল, ট্রান্সপোজিশন এরর ছিল, যার কারণে এ ভুল হয়েছে। করণিক ভুল তো হতেই পারে, যেহেতু হাতে করা হয়। যেগুলো এদিক ওদিক হয়েছে সেগুলো সংশোধন করে পরে মাঠ থেকে দেওয়া তথ্য অনুযায়ী ঠিক করা হয়েছে। তিনি আরও বলেন, মূল প্রতিপাদ্য হ্যাঁ এবং না। হ্যাঁ ভোটের সংখ্যা বেশি, এতে কোনো বিচ্যুতি হয়নি। সচিবের মতে মূল বিষয় হ্যাঁ এবং না ভোটের সংখ্যা। প্রথম গ্যাজেট অনুযায়ী হ্যাঁ ভোট ছিল 4,82,66,660 এবং না ভোট 2,20,71,726। সংশোধিত হিসাব অনুযায়ী হ্যাঁ ভোট কমে 4,72,25,980 এবং না ভোট 2,19,60,231। বাতিল ভোটের সংখ্যা 74,35,196। মোট প্রদত্ত ভোটের সংখ্যা আগের তুলনায় 10,73,616 কমেছে। তবে বৈধ ভোটের ভিত্তিতে গণভোটের ফলাফলে কোনো বিচ্যুতি হয়নি এবং হ্যাঁ ভোটের সংখ্যাই প্রাধান্য পেয়েছে। ফেনীর সোনাগাজীতে ঘুষ গ্রহণের অভিযোগে দুদকের হাতে আটক হয়েছেন পিআইও ও তার সহকারী। বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে এ অভিযান পরিচালনা করে দুর্নীতি দমন কমিশন। অভিযোগ অনুযায়ী ঠিকাদার হুমায়ুন কবির রানা 5টি প্রকল্পের কাজ সম্পন্ন করে বিল জমা দিলে পিআইও 12 লাখ টাকা ঘুষ দাবি করেন। প্রথম কিস্তি হিসেবে 1 লাখ টাকা দেওয়ার প্রস্তাব দিলে ভুক্তভোগী সচেতন নাগরিক হিসেবে বিষয়টি দুদককে জানিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ অভিযানের নেতৃত্ব দেন। উপস্থিত ছিলেন উপসহকারী পরিচালক চিন্ময় চক্রবর্তী, জাহেদ আলম ও কোর্ট পরিদর্শক মোহাম্মদ ইদ্রিস সহ 8 সদস্যের টিম। অভিযানের সময় 1 লাখ টাকার নতুন বান্ডেল উদ্ধার করা হয়। সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগান চাকমা জানান, ঘটনার সময় তিনি কার্যালয়ে উপস্থিত ছিলেন না। বিস্তারিত তথ্য জানার জন্য তিনি পরের সংবাদ মাধ্যমকে বিবরণ দেবেন। ফরিদপুরের বোয়ালমারীতে কম্প্রেসার মেশিনের বাতাস বায়ুপথে প্রবেশ করিয়ে কিশোর শ্রমিক সজীব শরীফকে হত্যা করার মূল অভিযুক্ত রিহাদ শেখ ওরফে হাকিমকে র্যাব গ্রেফতার করেছে। ঘটনায় র্যাব 10 সিপিসি 3 ফরিদপুর ক্যাম্পে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম তথ্য জানান। নিহত সজীব শরীফ স্থানীয় একটি মিলের স্পিনিং বিভাগে হেল্পার হিসেবে কাজ করত। কাজ শেষে পাটের আঁশ পরিষ্কার করতে কম্প্রেসার মেশিনের হাওয়ার পাইপ ব্যবহার করার সময় রিহাত ও তার সহযোগী উচ্চ চাপের বাতাস তার বায়ুপথে প্রবেশ করায়। এতে তার অন্ত্র ছিদ্র হয়ে যায়। পরে ফরিদপুর মেডিকেল কলেজ এবং ঢাকায় উন্নত চিকিৎসা দেওয়ার পর বুধবার সকালে সে মারা যায়। র্যাব জানায়, ঘটনার 24 ঘন্টার মধ্যে মাগুরার শ্রীপুর থানা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। স্কোয়াড্রন লিডার তারিকুল ইসলাম বলেন, এ ধরনের নৃশংস অপরাধের বিরুদ্ধে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করেছেন। গ্রেফতার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সম্প্রতি ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন সাতর ইউনিয়নের একটি জুট মিল কারখানায় একটি অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। উক্ত জুট মিলের একজন কিশোর শ্রমিক তার নাম হচ্ছে সজীব ওরফে শরীফ, ওনার বয়স হচ্ছে 12। তাকে তার আরেক সহকর্মী রিফাত শেখ ওরফে হাকিম তার একই সাথে কাজ করে। সে ওখানকার যে কম্প্রেসার মেশিন আছে জুট মিলে, সেই মেশিনের উচ্চ চাপের বাতাস দিয়ে তার ভিকটিমের পায়ুপথে বাতাস প্রবেশ করায় এবং তাকে হত্যা করে। উক্ত ঘটনাটি ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া, তারপরে সামাজিক যোগাযোগ মাধ্যম সকল জায়গায় মাধ্যমে জিনিসটি ফরিদপুর সহ সারা বাংলাদেশের সকল জায়গায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। র্যাব 10 ঘটনাটি জানার পর থেকে আমরা একটি বিশেষ টিম গঠন করি। আমরা আমাদের গোয়েন্দাগিরি শুরু করি এবং পরবর্তীতে আমরা জানতে পারি যে গত 23 তারিখ
গত 23 তারিখ রাতের ঘটনা হচ্ছে। ভিকটিমকে উদ্ধারের চাপে যে বাতাসটা প্রবেশ করানোর পর থেকেই ভিকটিমের পেটটা হঠাৎ করে ফুলে যায়। ফুলে যাওয়ার পরে ইনস্ট্যান্ট তার কিছু রক্তপাত হয় বলে আমরা জানতে পেরেছি। অসুস্থ হয়ে পড়ে, সাথে সাথেই তখন তাকে ফরিদপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। ফরিদপুর মেডিকেল কলেজ থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করা হয় এবং পরবর্তীতে গতকাল সকালবেলা মৃত্যুবরণ করে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদা না দেয়ায় এক প্রবাসী নির্মাণাধীন ভবনের মালামাল লুট করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে ভুলতা ইউনিয়নের আউখাব এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মাসুদুর রহমানের ভাই সাদিক ও মাসুম ওরফে বল্লা মাসুম সহ তাদের লোকজন। স্থানীয় প্রবাসী স্বজনদের জানা অনুযায়ী তারা 2 লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন। নির্বাচনের সময় চাঁদা নেওয়া হয়নি, তবে নির্বাচনের পর পুনরায় চাপ দেওয়া শুরু হয়। প্রবাসী স্ত্রী সাদিয়া আক্তার চাঁদা দিতে অস্বীকার করলে অভিযুক্তরা নির্মাণ কাজের জন্য আনা রড লুট করে নিয়ে যান এবং বাধা দেওয়ার চেষ্টা করলে হামলা চালান। ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোখলেসুর রহমান জানান, ঘটনার বিষয়টি জানা মাত্রই পুলিশকে পাঠানো হচ্ছে। তদন্ত শেষে চাঁদাবাজদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো ছাড় দেওয়া হবে না। জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মাসুদুর রহমানের মন্তব্য পাওয়া যায়নি। পুরান ঢাকার ঐতিহাসিক স্থাপনাগুলোর মধ্যে অন্যতম চকবাজার শাহী জামে মসজিদ, যা 4 শতকের ঐতিহ্য বহন করে আজও দাঁড়িয়ে আছে রাজধানীর প্রাণকেন্দ্রে। মুঘল আমলে শায়েস্তা খানে নির্মিত এই মসজিদ শুধু ইবাদতের স্থানই নয়, বরং নগরীর ইতিহাস ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। প্রতিদিন অসংখ্য মুসল্লির পদচারণায় মুখর থাকে মসজিদ প্রাঙ্গণ, আর মাহে রমজানে বাড়ে এর ধর্মীয় গুরুত্ব প্রাণচাঞ্চল্য। উন্মুক্ত ইফতার আয়োজন সহ নানা কার্যক্রমে এখানে গড়ে ওঠে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির অনন্য পরিবেশ। কালের পরিবর্তন হলেও ঐতিহ্য ও স্থাপত্য সৌন্দর্য ধরে রেখেই ধর্মীয় চেতনাকে লালন করে যাচ্ছে এই প্রাচীন মসজিদটি। বিস্তারিত আব্দুল্লাহ আল কাউসারের রিপোর্টে। 4 শতকের ইতিহাস বুকে নিয়ে পুরান ঢাকার প্রাণ কেন্দ্রে দাঁড়িয়ে আছে চকবাজার শাহী জামে মসজিদ। সময়ের সাক্ষী স্থাপনাটি শুধু মুসলমানদের ধর্মীয় উপাসনালয় নয়, বরং রাজধানীর ঐতিহ্য ও সংস্কৃতির এক উজ্জ্বল নিদর্শন। 1676 খ্রিস্টাব্দে মুঘল সুবেদার শায়েস্তা খান মসজিদটি নির্মাণ করেন। প্রবেশমুখে ফার্সি শিলালিপিতে খোদাই রয়েছে, সঠিকভাবে পরিচালিত আমির আল উমরা শায়েস্তা খান স্রষ্টার জন্য এই মসজিদটি নির্মাণ করেছেন। শুরুতে 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদ পরবর্তীতে সংস্কার ও সম্প্রসারণ হলেও মূল কাঠামো অক্ষত রাখা হয়। নতুন অংশে যুক্ত হয়েছে আধুনিক টাইলস ও আলোকসজ্জা। প্রতিদিন অসংখ্য মুসল্লির পদচারণায় মুখর থাকে প্রাঙ্গণ। মাহে রমজানে ছাদ, বারান্দা, এমনকি সড়ক পর্যন্ত ছড়িয়ে পড়ে নামাজের কাতার। ইমাম ও খতিব মুফতি মিনহাজউদ্দিন জানান, বর্তমানে 35 জন কর্মী মসজিদের নামাজ, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা ব্যবস্থাপনা দেখভাল করছেন। জন্য উন্মুক্ত ইফতারের আয়োজন করা হয়, যা ভ্রাতৃত্ব ও সম্প্রীতির মিলন মেলায় পরিণত হয়। বাংলাদেশের রাজধানী ঢাকা, ঢাকার রাজধানী পুরান ঢাকা। পুরান ঢাকার ঐতিহ্যবাহী মসজিদ এটা। প্রায় 350-400 বছর আগের এই পুরনো মসজিদ। এই মসজিদের সাথে থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। নামাজ পড়লে খুব ভালো লাগে। এটা আমাদের প্রাণের মসজিদ। মানে এই মসজিদে যদি একদিন নামাজ না পড়ি, মনটা অস্থির হয়ে যায়। আমার ইফতারের একটা আয়োজন করা হয়েছে আমাদের কমিটির পক্ষ থেকে। প্রতিদিন 1000-1200 লোক ইফতার করে। এটার সাথে সম্পৃক্ত থাকতে পেরে আমাদের সৌভাগ্য মনে করি। কালের বিবর্তনেও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এই মসজিদ আজও ঢাকার ধর্মীয় ও সাংস্কৃতিক চেতনাকে বহন করছে গৌরবের সঙ্গে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। প্রাণ কফি ক্যান্টিন, কররা কফি, কঠিন স্বাদে। হাইকে বলো বাই। জানাবো আন্তর্জাতিক সংবাদ। প্রতিবেশী আফগানিস্তানে তালেবান কর্তৃপক্ষের বিরুদ্ধে ধৈর্যের সীমা শেষ হয়ে গেছে বলে জানিয়েছে পাকিস্তান। সীমান্তে সংঘর্ষের জেরে পাকিস্তান আফগানিস্তান জুড়ে বিমান হামলা চালিয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন, আফগানিস্তানের তালিবান কর্তৃপক্ষের সঙ্গে আর ধৈর্য ধরার সুযোগ নেই এবং এখন পাকিস্তান খোলামেলা যুদ্ধ চালাবে।
জানা গেছে স্থানীয় সময় রাত 1:50 কাবুলে প্রথম বিমান হামলা হয় এবং এরপর দ্বিতীয় দফা হামলা চালানো হয়। আফগানিস্তানও সীমান্তে পাল্টা হামলা চালাচ্ছে। আফগান সরকারের একটি সূত্র জানিয়েছে কাবুলে বিমান হামলা হয়েছে। এছাড়া পাকিস্তানি যুদ্ধবিমান দক্ষিণ আফগানিস্তানের কান্দাহার প্রদেশের একটি সামরিক ঘাঁটিতেও হামলা চালিয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেন, আফগানিস্তানের আগ্রাসনের জবাব দিতে এই হামলা চালানো হয়েছে। তার ভাষ্য অনুযায়ী বৃহস্পতিবার গভীর রাতে আফগান বাহিনী দুই দেশের সীমান্তবর্তী পাকিস্তানি সামরিক অবস্থানে হামলা চালায়। সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলার ঘটনায় দুই দেশের মধ্যে উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করেছে। এবারে খেলার খবর। ডিওয়াই পাটিল টি-20 কাপে কঠিন একদিন পার করলেন ভারতের গতিময় পেসার উমরান মালিক। এক ওভারে 36 রান হজম করে জাতীয় দলে ফেরার লড়াইয়ে আরও পিছিয়ে পড়লেন তিনি। একসময় আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ঘন্টায় 150 কিলোমিটার গতির বোলিংয়ে আলোড়ন তুলেছিলেন জম্মু ও কাশ্মীরের এই পেসার। তাকে ভারতের পরবর্তী স্পিড সেন্সেশন হিসেবেও দেখা হচ্ছিল। তবে চোট ও ধারাবাহিকতার অভাবে ধীরে ধীরে জাতীয় দলের ভাবনা থেকে ছিটকে পড়েন উমরান। ডিওয়াই পাটিল টি-20 কাপে টাটা স্পোর্টস ক্লাবের হয়ে মুম্বাই কাস্টমসের বিপক্ষে খেলতে নেমে শুরু থেকেই চাপে পড়েন তিনি। প্রথম ওভারেই দেন 23 রান। পরের স্পেলে পরিস্থিতি আরও খারাপ হয়। ওভারটি শুরু হয় একটি সিঙ্গেল দিয়ে। এরপর একটি বাউন্ডারিতে গতি পায় প্রতিপক্ষ। একটি নো বল থেকে ছক্কা হাঁকান ব্যাটার। মাঝখানে একটি ডট বল করলেও নিয়ন্ত্রণে ফিরতে পারেনি উমরান। লুজ ডেলিভারিতে বারবার বাউন্ডারি ও ছক্কা হাঁকান ব্যাটাররা। ওভারটিতে ছিল ওয়াইড ও আরেকটি নো বল, যার একটি ফ্রি হিটও বাউন্ডারিতে পরিণত হয়। শেষ বলটি ছক্কা হাঁকিয়ে 36 রানের ওভার পূর্ণ করেন ব্যাটাররা। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বহুমাত্রিক বাংলাদেশ প্রতিপাদ্যে পর্দা উঠল অমর একুশে বইমেলার। নতুন বইয়ের ঘ্রাণে মুখরিত বাংলা একাডেমি। জুলাই গণভোটের ফল সংশোধন, ভোট কমেছে 11 লাখ। করণিক ভুল তো হতেই পারে বলেন ইসি সচিব আক্তার আহমেদ। রূপগঞ্জে চাঁদা না পেয়ে প্রবাসী নির্মাণাধীন ভবনের মালামাল লুট, সাবেক ছাত্রদল নেতার ভাই সহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ। আফগানিস্তান জুড়ে ভয়াবহ বোমা হামলা, ধৈর্যের সীমা শেষ বলছে পাকিস্তান। এবং ডিওয়াই পাটিল টি-20তে শুরু থেকে চাপের মুখে ভারতের পেসার। এক ওভারে 36 রান দিলেন উমরান মালিক। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন দুপুর 1টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।